আজকের এই ড্রামাটি তোমাদের প্রিয় নায়কের। পার্সোনালি এই ড্রামার নায়ককে আমারও খুবই পছন্দ। আজকের ড্রামার কাহিনী রাজকীয় পরিবারের শত্রুতা নিয়ে। রাজকুমার তার কাজিনের বাবাকে তার চোখের সামনে মেরে ফেলেছিল, এমনকি তার প্রেমিকাকেও নিজের দাসী বানিয়ে রেখেছিল। তার ভালোবাসার মানুষ তাকে ভুলে গিয়েছিল। এত সব কষ্ট মনের মধ্যে চাপা রেখে এবং নিজের ঘৃণাকে চাপা রেখে সে ওই রাজার আনুগত্য করতে থাকে, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় থাকে। রাজা সবসময় তার ভালোবাসার মানুষকে ব্যবহার করত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, কিন্তু এক সময় সেই মেয়েটি অনুভব করতে পারছিল যে সে আমাদের ড্রামার মেইন লিডকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাদের শত্রু তাদের দুজনকে কিছুতেই এক হতে দিচ্ছিল না। শুধু তাই নয়, এই ড্রামার নায়ক এবং নায়িকার কেমিস্ট্রি দারুণ। এই ড্রামাটা খুবই সুন্দর, আমার তো পার্সোনালি ভালো লেগেছে, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই অনেক সুন্দরী একটা মেয়েকে দেখি যার নাম হলো ইউয়ান জুন। সে তার জীবনে যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তার পরিবার মনে করেছিল এবং তার জন্য প্রত্যেকটা অসম্ভব কাজকেও সম্ভব করেছিল। তার বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল এবং নিজের জীবনকেও ঝুঁকিতে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই তাকে ধোঁকা দিয়ে দেয়। এই ছেলেটি হলো এই রাজ্যের প্রিন্স, আর তার নাম হলো বেন ওয়াং। সে কিছু বুঝে ওঠার আগেই বেন তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর তাকে বলে, তোমার আর কোনো প্রয়োজন নেই আমার। এটা বলে যখন সে তাকে মেরে ফেলতেই যাবে, তখনই তাকে অদ্ভুতভাবে একটা ছেলে বাঁচায়, যেই ছেলে তারই শত্রু ছিল। যেই ছেলেটাকে সে এতদিন মারার চেষ্টা করেছিল, সেই ছেলেই কিনা তার প্রাণ বাঁচায়। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এই ছেলেটির নাম হলো জিয়াও মেই। ছেলেটি তাকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে যায়। এখন কয়েক মাস আগের সিন দেখানো হয়। জিয়াও মেই একটা লোককে আটক করে রেখেছিল। সে তাকে জিজ্ঞাসাবাদ করছিল আর টর্চার করছিল, কারণ কোন একজন গুপ্তচর জিয়াও মেই এর ক্ষতি করার চেষ্টা করছিল। সে জানতে চাইছিল ওই লোকটা কে বা সেই মেয়েটা কে, কিন্তু লোকটি স্বীকার করতে চাইছিল না। এজন্য সে একটা গরম তরল তার গলার কাছে রেখে বলে, যদি সে তাকে সত্যটা না বলে তাহলে এক্ষুনি সে তাকে মেরে ফেলবে। এটা শুনে লোক ভয়ে তাকে বলে দেয় যে সে ওই মেয়েটিকে কোথায় পাবে। লোকটার কথা মতো পরদিন সকালে জিয়াও মেই তার লোকদেরকে নিয়ে সেই হোটেলে চলে যায়। হোটেলে একটা ডাক্তার মেয়ে সবার চিকিৎসা করছিল। সে এখানে একটা মোটুর চিকিৎসা করতে করতে বুঝতে পারে তার কোনো অসুখই নেই, কিন্তু সে এখানে এসেছে। এই জন্য সবার সামনে সে তাকে নিয়ে মজা করে। তখন মোটা লোকটি প্রচন্ড রেগে গিয়ে সেই মেয়েকে আঘাত করতে যায়, কিন্তু জিয়াও মেই সেই মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এরপরে সে নিজের টোকেন দেখায়, যেটা দেখে সেই ছেলেটি বুঝতে পারে তারা অনেক পাওয়ারফুল লোক। এর জন্য সে আর বেশি কিছু না বলে ওখানে থেকে চলে যায়। ইউয়ান জুন অনেক অবাক হয়ে জিয়াও মেয়ের দিকে তাকিয়ে থাকে। জিয়াও মেই এখন তাকে জিজ্ঞাসা করে, এখানে কি এমন কোনো উশৃঙ্খল মেয়েকে দেখেছেন? আমরা আসলে তাকে খুঁজতে এসেছি। তখন ইউয়ান বুঝতে পারে তারা আসলে তাকেই খুঁজতে এসেছে। এই জন্য সে তাদেরকে মিথ্যে বলে দেয়। সে বলে মেয়েটি আসলে দোতলায় দ্বিতীয় যে রুমটা আছে সেই রুমে লুকিয়ে আছে। এটা শুনে জিয়াও তার সাথী চুইকে হুকুম করে ওপরে গিয়ে সার্চ করতে, কিন্তু ওপরে গিয়ে তার কাউকেই খুঁজে পায় না। ততক্ষণে ইউয়ান ছদ্মবেশ নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। রাতে সে প্রিন্স বেন ওয়াং এর সঙ্গে গিয়ে দেখা করে। সে প্রিন্সের জন্য গুপ্তচরের কাজ করে, সব গোপন খবর তাকে নিয়ে এসে দেয়, তার কথা মতো চলে। এজন্য বেন তার প্রশংসা করে আর বলে, তোমার মতো গুপ্তচর আমি অনেক ভাগ্য করে পেয়েছি। প্রিন্স তাকে বলে, আগামীকাল জাং পরিবারে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে তোমার সেই কাজ করতে হবে যেটা তোমাকে আমি বলেছি। তখন সে বলে, আমি আপনার কথা মতো সব কাজ করব। প্রিন্স তাকে বলে, তোমাকে অবশ্যই সময় মতো ফিরে আসতে হবে, কারণ তোমাকে ঔষধ খেতে হবে। আমি তোমার জন্য শহরের বেস্ট ডক্টরকে ডেকেছি, আর ফিউচারে আমি যখন রাজা হয়ে যাব তখন তুমি আমার সঙ্গে থাকবে, তুমি হবে রানী। এটা শুনে সে খুশি হয়ে যায় আর সেখানে থেকে চলে যায়। পরদিন রাতে ইউয়ান ছদ্মবেশে জাং পরিবারের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যায়। সে ওখানে নর্তকী সেজে গিয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল জিয়াও মেই। তার সামনে অনেকগুলো নর্তকী বিনোদন দেওয়ার জন্য হাজির হয়। তারা সবাই নাচতে শুরু করে। জিয়াও মেয়ের চোখ শুধুমাত্র ইউয়ানের দিকে ছিল। তার ওই মেয়েটিকে কেন যেন অনেক স্পেশাল আর চেনা চেনা মনে হচ্ছিল। নাচ শেষে হঠাৎ করে মেয়েটি উধাও হয়ে যায়। এটা দেখে সবাই ভাবছিল এত সুন্দর নাচ করা মেয়েটি কোথায় চলে গেল। বিষয়টা জিয়ামের একটু খটকা লাগে, এজন্য সে ওই মেয়ের পিছু পিছু যায়। মেয়েটিকে বলে, তোমার হেয়ার পিন তুমি ফেলে এসেছিলে। ইউয়ান তখন ভয়ে ভয়ে তার দিকে তাকায়, কারণ তার হাতে কিছু একটা ছিল যেটা সে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। কথায় কথায় জিয়াও মেই তার চুলে হেয়ার পিন পরিয়ে দেয় আর বলে, আমিও দেখতে চাই এই মাস্কের আড়ালে আমার কোন শত্রুর চেহারা লুকিয়ে আছে। এটা বলেই সে তার মাস্ক খুলে ফেলে। তখন ইউয়ান তার দিকে একটা পাউডার ছিটিয়ে দেয়, কিন্তু সেই পাউডার সে উল্টো তার দিকেই ছিটায়, যার কারণে ইউয়ান সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় জিয়াও মেই তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার হাত পা বেঁধে রেখেছিল আর তাকে বলছিল, তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়ে গেল। গ্রিন ইউয়ান জুন, এটা হচ্ছে তার আসল নাম, আমরা তাকে ইউয়ান বলেই ডাকবো। পরদিন সকালে জিয়াও মেই তার বোনের পড়ে যাওয়ার খবর শুনে দৌড়ে তার কাছে যায়। এটা হচ্ছে তার বোন। তার বোন রাজার কনকুবাইন, যে সন্তান সম্ভবা, মানে সেই রাজার জন্য একটা পুত্র সন্তান জন্ম দিতে চলেছে। এজন্য তার সঙ্গে যে বড় প্রিন্স রয়েছে ওয়াং, সেই শত্রুতা করেই চলেছে। তার বোনের কাছে সে জানতে পারে গতকালকে তিনি পা পিছলে পড়ে গিয়েছিলেন, আর তার মনে হচ্ছে এটা কারো ষড়যন্ত্র। জিয়াও মেই বুঝে যায় এটা আর কেউ নয় বরং প্রিন্স ওয়াং এর কাজ। এজন্য সে অনেক রেগে ইউয়ানের সঙ্গে দেখা করতে যায়। সে ইউয়ানের কাছে থাকা একটা কাপড়ের টুকরো পায় আর বলে, এটা আমার বোনের কাপড়ের টুকরো, এটা তোমার কাছে এসেছে মানে তুমি আমার বোনকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে, আর আমি জানি এটা প্রিন্সের কাজ। সে অনেক রেগে যায় আর তার লোকদেরকে বলে তাকে নিয়ে গিয়ে মেরে ফেলতে। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে ওই লোকগুলোকে মেরে সেখানে থেকে পালিয়ে যায়। তবে জিয়াও মেই আর তার সাথী ইউয়ানকে সেখানে থেকে পালাতে আটকায় না, কারণ জিয়াও মেই জানতো যে এখন ইউয়ান গিয়ে প্রিন্সকে সবকিছু বলে দেবে। তখন প্রিন্স বুঝতে পারবে তার বোনের সঙ্গে এমন অন্যায় করার ফল কি হতে পারে। ইউয়ান ঠিক সেই কাজটাই করে। সে গিয়ে বেন ওয়াংকে বলে দেয় যে জিয়াও মেই তাকে আটকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে ওখানে থেকে পালিয়ে এসেছে। আর জিয়াও মেই তাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। যেহেতু এখন সে তাদের সত্যতা জেনে গিয়েছে, এজন্য জিয়াও মেই ঠিক করেছে যে সে তাকে ফ্রেম করে প্রিন্সকে ফাঁসিয়ে দেবে এবং শাস্তি দেবে। তাদের এই কথার মাঝেই সেখানে জিয়াও মেই নিজের দলবলকে নিয়ে চলে আসে। জিয়াও মেই ছিল এই রাজ্যের চিফ সেনাপতি। সে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, এখন যখন সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে তখন আমার সঙ্গে প্রিন্সকে যেতে হবে
বেইয়ে ডিপার্টমেন্টের মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, কারণ তোমার কারণে আমার বোনের পেটে থাকা সন্তান মারা গিয়েছে আর সে ছিল হবু রাজা। এটা শুনে ইউয়ান রাজার গলায় চাকু ধরে আর বলে তাকে যদি নিতে আসো আমি তাহলে তাকে মেরে ফেলবো। এটা সে করেছিল প্রিন্সকে বাঁচানোর জন্য, কিন্তু তার এই কাজের কারণে প্রিন্স অনেক অপমান বোধ করে। এখন সে বলে তুমি আমার একমাত্র পরিবার, কিন্তু তোমার এই কাজের জন্য আমি তোমাকে এই মুহূর্তে ছাড় দিব না। এটা বলেই সে ইউয়ানের পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়, যেটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। প্রিন্স এখন উল্টো সব দোষ ইউয়ানকে দিয়ে দেয় আর বলে তোমার সাহস কিভাবে হলো আমাকে এই দোষে ফাঁসানোর? এসব কাজ তুমি করেছো আর আমাকে দোষারোপ করে এই প্রিন্সের পদ থেকে সরাতে চাইছো। তুমি চাও যেন আমি রাজা হতে না পারি, তাই না? তার এই সবকিছু ইউয়ান অবাক হয়ে শুনছিল। এখন সে জিয়াওমেইকে বলে তোমার কাজটা আমি করে দিচ্ছি, সব বিচার এখানেই হয়ে যাবে। এটা বলে সে তার তরোয়াল বের করে এবং ইউয়ানকে মেরে ফেলতেই যাবে। ঠিক তখনই জিয়াওমেই এর আগের কিছু ঘটনা মনে পড়ে। কয়েক বছর আগে যখন জিয়াওমেইর বাবাকে প্রিন্স মেরে ফেলার জন্য নিয়ে এসেছিল, তখন তিনি বলেছিলেন এসব কিছু আমি করিনি, এসব অপরাধ মিনিস্টার করে আমাকে ফাঁসাচ্ছে। কিন্তু সে কোনো কথা না শুনে জিয়াওমেইর চোখের সামনে তার বাবাকে মেরে ফেলেছিল ঠিক একইভাবে। কিন্তু এবার সে আর ইউয়ানকে মরতে দেয় না, সে ওই তরোয়াল ধরে ফেলে আর ইউয়ানকে বাঁচায়। সে প্রিন্সকে বলে আপনাকে বিচার করতে হবে না, এটা এখন কোর্ট দেখবে, তাকে নিয়ে গিয়ে সবকিছু প্রমাণ করা হবে। তখন প্রিন্স আর কোনো কিছু না বলে সেখানে থেকে চলে যায় আর সেও ইউয়ানকে সঙ্গে করে নিয়ে ডক্টর দেখাতে যায়। সেই সময় ইউয়ানের আগের কথা মনে পড়ে, যেই দিন প্রিন্স তাকে বাঁচিয়েছিল আর তার চোখের পানি মুছে বলেছিল এখন থেকে তোমার একমাত্র পরিবার হলাম আমি। ইউয়ানের পরিবার বলতে কেউ ছিল না, একমাত্র বেনকে ভরসা করে সে তার সঙ্গে এসেছিল। এরপর থেকে সে সব সময় তাকে প্রোটেক্ট করতো, যে তাকে টাচ করতো তার হাতও কেটে দিত আর তাকে বলতো তোমাকে কেউ টাচ করতে পারবে না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করবো। সেই মানুষই কিনা আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এটা ভেবেই তার অবাক লাগছে। আজ তার মনে হচ্ছে যেন রাজা শুধুমাত্র তাকে ইউজ করছিল এতদিন। সে এসব ভাবতে ভাবতেই জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে জিয়াওমেইর বাসায় দেখতে পায়। তার পেটের ক্ষতস্থানে অনেক বেশি ব্যথা ছিল, সে উঠতেও পারছিল না। তখন জিয়াওমেই তাকে উঠতে বারণ করে আর বলে তুমি কোথায় যেতে চাও? তখন সে বলে আমার তো যাবার কোনো জায়গাই নেই, দেখতে পাচ্ছ না যাকে আমি সবচেয়ে ভরসা করেছিলাম সে আমাকে ধোকা দিয়ে দিল, আর তুমি আমাকে কেন বাঁচালে? তখন সে বলে তোমার সঙ্গে প্রিন্সের অনেক গভীর সম্পর্ক আছে এই জন্য। তখন সে হাসতে হাসতে বলে তার সঙ্গে আমার কিসের গভীর সম্পর্ক? সে তো শুধুমাত্র আমাকে তার একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে, যাকে ব্যবহার করার প্রয়োজন ব্যবহার করেছে আর যখন ছুঁড়ে ফেলার প্রয়োজন তখন ছুঁড়ে ফেলেছে। আমার তো দুনিয়াতে আপন বলতে কেউ নেই, এখন আমার আর যাওয়ার কোনো জায়গাই থাকলো না। তখন সে বলে কে বলেছে তোমার আপন বলতে কেউ নেই? এখন পর্যন্ত আমি তোমার পরিচিত যে কয়জনের সঙ্গে দেখা করেছি এবং তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছি তারা সবাই তোমাকে মনে রেখেছে। আর তোমার যদি মনে হয় এই পৃথিবীতে তোমার কেউ নেই তাহলে তুমি চাইলে আমার বাড়িতে কিছুদিন থেকে যেতে পারো। এমনিতেও তো আমরা বাইরের কুকুর বিড়ালকে রাখি এবং খেতে দিই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপর থেকে সে ওখানে থাকতে শুরু করে। চুই এবং তার বন্ধু তাকে খেতে দেয়, তারা তিনজন মিলে একসঙ্গে খাবার খায়। তখন সে তাকে বলে তোমরা কি সবসময় ফ্রাইড রাইসই খেয়ে থাকো? তখন তারা বলে আরে না না, মাঝে মধ্যে আমরা নুডলসও খাই। এটা শুনে সে বলে তোমার রান্নাঘর আমাকে দেখাও। রান্নাঘরে গিয়ে দেখতে পায় রান্নাঘরটা একদম পুরনো হয়ে পড়ে আছে, যেন কেউ কখনো এখানে রান্না করে না। তখন তারা বলে আসলে রান্না করার তেমন কেউ নেই, আগে যখন জিয়াওমেইর বোন এখানে থাকতো চিংঝু তখন সে মজার মজার রান্না করতো। এটা শুনে তার একটু খারাপ লাগে আর সে তাদের দুজনের কাছে থেকে হেল্প চায়। সেদিন রাতে যখন জিয়াওমি ঘরে ফিরে আসে তখন দেখতে পায় তার সামনে অনেক মজার মজার খাবার রান্না করে রাখা। এই সবকিছু ইউয়ান রান্না করেছিল। সে তাকে বলে আপনি প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খাবার খান, কিন্তু এখন থেকে আমি রান্না করবো, বাসায় খাবার খেতে হবে, বাইরে খাবার প্রয়োজন নেই। সে তাকে চা সার্ভ করছিল, এমনকি তার বাটিতে খাবারও তুলে দিচ্ছিল। এই বিষয়টা তার অনেক ভালো লাগে। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। চুই আর তার সাথী খাবার খাচ্ছিল আর বলছিল অনেক বেশি টেস্টি হয়েছে, কিন্তু জিয়াওমেই বলে খাবারটা একটু নরম হয়েছে। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। এটা দেখে জিয়াওমেই বলে তবে খাবারটা খুব টেস্টি ছিল, আমার মনে হয় পরবর্তীতে তুমি আরো ভালো রান্না করবে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। জিয়াওমেই তাকে ভালো ভালো খাবার খেতে বলে এবং এখানেই থাকতে বলে। তখন সে বলে আমি তো এখানেই থাকবো, কোথাও যাবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এখন তারা দুজন মনে মনে ভাবছিল তারা দুজন নিশ্চয়ই একে অন্যকে পছন্দ করে, নয়তো তারা দুজন একে অন্যকে দেখলে এত লজ্জা কেন পায়। ইউয়ান এখন প্রতিদিনই তাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে আর তারা সবাই অনেক মজা করে খায়। বাড়ির সব কাজগুলোতে সে হেল্প করে আর তারা দুজনও যেন একে অন্যকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। ইউয়ান জিয়াওমের অনেক কেয়ার করে, যেটা জিয়াওমির অনেক ভালো লাগে। পরদিন সকালে যখন ইউয়ান জিয়াওমের ঘরে যায় তখন সব কাগজপত্রগুলো অগোছালো এবং ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পায়। এজন্য সে ওই সবগুলো কাগজ অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখে। যখন সেগুলোকে গুছিয়ে রাখছিল তখন সেখানে জিয়াওমেই এসে অনেক রেগে যায় আর বলে আমার এখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ আছে, তুমি এগুলোকে কেন ধরেছো? ইউয়ান তাকে বলে আমি তো এগুলো শুধু একটু গুছিয়ে রাখছিলাম, সবগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু সে অনেক রাগ দেখায় আর বলে তোমাকে এখানে থাকতে দিয়েছি মানে এই নয় যে তুমি আমার সবকিছু ধরবে, আমার পারমিশন ছাড়া এগুলো কেন ধরেছো, এখানে থেকে চলে যাও। তখন সে মন খারাপ করে সেখানে থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে জিয়াওমেই বুঝতে পারে যে ইউয়ান আসলে তার বইপত্রগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছিল, তার হাতের কাছে রেখেছিল, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ওপরে রেখেছিল। এসব কিছু দেখে সে নিজের ভুল বুঝতে পারে আর বুঝতে পারে যে সে তাকে কষ্ট দিয়ে ফেলেছে। এজন্য সে তার কাছে যেতে থাকে। পথে চুইয়ের বন্ধু তাকে বলে এক্ষুনি ইউয়ান এখানে থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিল সে যেন এখন থেকে জিয়াওমির খেয়াল রাখে। জিয়াওমি দৌড়ে বাইরে যায়, পুরো মার্কেট খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সে ইউয়ানের দেখা পায় না। অনেক রাত পর্যন্ত তাকে খোঁজার পরে যখন খুঁজে পায় না তখন মন খারাপ করে সে বাড়িতে আসছিল আর মনে মনে ভাবছিল জিয়াও তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু যখনই সে বাড়িতে প্রবেশ করে তখনই তার সামনে ইউয়ানকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। এমনকি ইউয়ান তাকে দেখে হাসছিল আর তার চোখ পানিতে ছলছল করছিল। তখনই তার অনেক আগের একটা কথা মনে পড়ে যায়, যখন সে অনেক আহত ছিল আর একটা মেয়ে মোমবাতি নিয়ে তার সামনে এসে বলছিল সেই অন্ধকারে এভাবে রক্তাক্ত অবস্থায় কি করছে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন থেকে আমি রেগুলার এমন সুন্দর সুন্দর ড্রামা দেওয়ার চেষ্টা করব, তাই সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।